আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব ইউক্রেনে গুরুত্বপূর্ণ অবকাঠামোতে আবারও রাশিয়ার ড্রোন হামলা। জানিয়ে দেব গাজায় ইসরায়েলে 1 বছরের অভিযানে প্রাণ হারিয়েছে 33 জিম্মি, দাবি হামাসের। এছাড়া রয়েছে ন্যাটো সদস্যপদ লাভের বিনিময়ে সংঘাত অবসানে প্রস্তুত রয়েছে ইউক্রেন। অন্যদিকে ইউক্রেনকে পারমাণবিক অস্ত্র ফেরত দেবে না যুক্তরাষ্ট্র, ঘোষণা দিয়েছে সেন্টকম। সর্বশেষ জানিয়ে দেব আগরতলায় বাংলাদেশের দূতাবাসে হামলার ঘটনায় 3 পুলিশ কর্মকর্তা বরখাস্ত, আটক 7। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইউক্রেনের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে আবারও রাশিয়ার ড্রোন হামলা। ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় টেরনোপিল এবং রিভন এলাকায় ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। দেশটির বিমান বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেনের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে গভীর রাতে এই হামলা চালানো হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামের টেরনোপিলের মেয়র সেহেরি নাদাল বলেছেন, হামলায় শহরের অংশবিশেষ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। 1 সপ্তাহ আগেও এখানে মস্কোর হামলায় টেরনোপিল এবং এর আশপাশের পার্শ্ববর্তী এলাকায় বিদ্যুৎ সংযোগ ব্যাহত হয়েছিল। বিদ্যুৎ খাতের কর্মকর্তা ও উদ্ধারকর্মীরা হামলায় ক্ষয়ক্ষতি প্রশমনে কাজ করছেন বলে জানিয়েছেন নাদাল। সংকটের আসন্ন তীব্রতা কমাতে জনগণকে ফোন, পর্যাপ্ত চার্জ ও ঘরে যথেষ্ট পানি জমিয়ে রাখার পরামর্শ দিয়েছেন। ন্যাটো সদস্যভুক্ত দেশ পোল্যান্ড মাত্র 220 কিলোমিটার দূরে টেরনোপিল শহরে অবস্থিত। চলতি মাসেই ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক পরিসরে 2টি হামলা চালিয়েছে। ফলে আসন্ন শীতকালের আগে বিদ্যুৎ সংযোগ ব্যাহত হওয়ায় জনজীবনে আরেক দফা দুর্ভোগ বৃদ্ধি পেয়েছে। দেশটির বিমান বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, হামলায় 28টি ড্রোন ব্যবহার করেছিল ক্রেমলিন। তার মধ্যে 22টি তাদের গুলিতে ধ্বংসপ্রাপ্ত হয়েছে। একটি ড্রোনের কোনো হদিস পাওয়া যায়নি। আর 2টি ইউক্রেনের নিয়ন্ত্রিত আকাশসীমা ত্যাগ করছে বলে দাবি করা হয় ওই বিবৃতিতে। রিভন অঞ্চলে বিদ্যুৎ অবকাঠামো ড্রোন হামলা চালিয়েছে বলে জানিয়েছে সেখানকার গভর্নর আলেকজান্ডার কোভাল। তবে হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে দাবি করেছেন তিনি। এদিকে কিয়েভের গভর্নর জানিয়েছে, ড্রোন হামলায় সেখানকার আকাশ প্রতিরক্ষা বাহিনী সতর্ক অবস্থান গ্রহণ করেছিল। হামলায় মারাত্মক কোনো ক্ষয়ক্ষতি না হলেও ড্রোনের বিধ্বস্ত ভাঙা টুকরোর আঘাতে 4টি আবাসিক বাড়ি, 2টি গাড়ি এবং একটি গ্যারেজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে গাজায় 1 বছরের অভিযানে প্রাণ হারালো 34 জিম্মি, বলছে হামাস। 2023 সালে ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের যোদ্ধারা। এলোপাথারি গুলি চালিয়ে 1200 জনকে হত্যার পাশাপাশি 252 জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় তারা। জিম্মিদের মুক্তি করতে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী, যা এখনো চলছে। ভয়াবহ এই অভিযান শুরু থেকেই এ পর্যন্ত গাজায় নিহত হয়েছে প্রায় 44,400 ফিলিস্তিনি, আহত হয়েছে প্রায় 1 লক্ষাধিক। এই জিম্মিদের মধ্যে 107 জনকে গত বছর নভেম্বরের শেষ সপ্তাহে ঘোষিত এক অস্থায়ী বিরতির মুক্তি দিয়েছিল হামাস। তারপর 1 বছরে কয়েক ডজন জিম্মিকে উদ্ধার করতে পেরেছে ইসরায়েলি বাহিনী। এসবের মাঝেই জানা গেল, গাজা উপত্যকায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ গত 1 বছরেরও বেশি সময় ধরে চলমান অভিযানে এ পর্যন্ত 33 জন জিম্মি নিহত হয়েছেন। উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস সোমবার এই তথ্য জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে টেলিগ্রামে পোস্ট করা এক ভিডিও বার্তায় এই কথা বলেছেন তারা। হামাসের পক্ষ থেকে বলা হয়, ইসরায়েলি বাহিনীর অভিযানে শুরু থেকে এই পর্যন্ত 33 জন ইসরায়েলি বন্দী প্রাণ হারিয়েছেন। গাজায় যে মাত্রা ধ্বংসযজ্ঞ চলছে তাতে তাদের দেহ অবশেষ আর পাওয়ার সম্ভাবনা নেই। তবে কতজন জিম্মি নিহত হয়েছেন সেই তালিকাও প্রদান করেছে হামাস। সেটি পর্যালোচনা করে দেখা গেছে 2023 সালের 9 অক্টোবর 4 জন এবং 14 অক্টোবর 9 জন, 8 ডিসেম্বর 1 জন এবং 2024 সালের 1 মার্চ 7 জন, 9 জুন 3 জন, আগস্ট মাসে 3 জন এবং 2রা সেপ্টেম্বর 6 জন নিহত হয়েছেন। এই মুহূর্তে কতজন জিম্মি জীবিত রয়েছেন তার সুনির্দিষ্ট সংখ্যা প্রকাশ করেনি হামাস। তবে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে নেতানিয়াহুকে উদ্দেশ্য করে টেলিগ্রামের পোস্টে বলা হয়েছে, যদি আপনি নিজের জেদ থেকে সরে না দাঁড়ান এবং গাজায় যুদ্ধবিরতি না দেন, সেক্ষেত্রে নিহতের সংখ্যা আরও বাড়বে। তাই বেশি দেরি হয়ে যাওয়ার আগে যা উচিত তাই করুন।
প্রসঙ্গত, ইসরায়েলের সবচেয়ে পুরনো ও বিশ্বস্ত মিত্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান হবে 2025 সালের 20 জানুয়ারি। ট্রাম্প ইতিমধ্যে আলটিমেটাম দিয়েছেন যে অভিষেক অনুষ্ঠানের আগে গাজায় যুদ্ধবিরতি এবং হামাসের কবজায় থাকা জিম্মিদের মুক্তি দেখতে চান তিনি। এদিকে ন্যাটো সদস্য পদ লাভের বিনিময়ে সংঘাতের অবসানে প্রস্তুত রয়েছে ইউক্রেন। নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন ইউক্রেনের সদস্যপদ লাভের বিনিময়ে রাশিয়ার সঙ্গে সংঘাতের অবসান ঘটাতে নিজেদের প্রস্তুতির কথা জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স ইউক্রেনে শুক্রবার এই খবর জানিয়েছেন। জেলেনস্কি জানিয়েছেন, আমরা যদি যুদ্ধের উত্তেজনা বন্ধ করতে চাই তাহলে আমাদের নিয়ন্ত্রণে থাকা ইউক্রেনের ভূখণ্ডকে ন্যাটোর আশ্রয়ে রাখতে হবে। এটি তাদের দ্রুত করা দরকার। পরবর্তী সময় কূটনৈতিক উপায়ে রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা ইউক্রেনের অঞ্চলগুলো ফিরে পাওয়া যেতে পারে। তিনি বলেছেন, ন্যাটোর আমন্ত্রণে ইউক্রেন আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমান্তকে স্বীকৃতি দেওয়া উচিত। জেলেনস্কি জোর দিয়ে বলেছেন, ইউক্রেন আরও ভূখণ্ড দখল করতে রাশিয়া যাতে ফিরে না আসে তার নিশ্চয়তা দিতে যুদ্ধবিরতি প্রয়োজন। এদিকে ইউক্রেনকে পারমাণবিক অস্ত্র ফেরত দেবে না যুক্তরাষ্ট্র। সোভিয়েত ইউনিয়নের বিলুপ্ত হয়ে যাওয়ার পর থেকে ইউক্রেন যেসব পারমাণবিক অস্ত্র ছেড়ে দিয়েছিল সেগুলো তাদের ফেরত দেওয়ার কথা যুক্তরাষ্ট্র বিবেচনা করছে না। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তার উপদেষ্টা জ্যাক সালিভান 1 ডিসেম্বর এই কথা জানিয়েছেন। গত মাসে নিউ ইয়র্ক টাইমস পত্রিকা কিছু অজ্ঞাতনামা পশ্চাত্যের কর্মকর্তার বরাত দিয়ে জানায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তার মেয়াদ শেষ হওয়ার আগে ইউক্রেনকে পারমাণবিক অস্ত্র ফেরত দিতে পারেন। এই ব্যাপারে প্রশ্ন করা হলে সালিভান তার জবাব দেন। এবিসি টেলিভিশন নেটওয়ার্ককে তিনি বলেছেন, না, এটা আমাদের বিবেচনায় নেই। আমরা যেটা করেছি তা হলো ইউক্রেনের সামরিক সক্ষমতা বাড়াচ্ছে যাতে তারা নিজেদের রক্ষা করতে পারে এবং রাশিয়ার বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে পারে, কিন্তু তাদেরকে পারমাণবিক সক্ষমতা দেয় না। গত সপ্তাহে রাশিয়া এই ধারণাকে স্রেফ পাগলামি বলে আখ্যায়িত করে বলেন, এই ধরনের সম্ভাবনা এড়ানোর জন্য মস্কো ইউক্রেনের সৈন্য পাঠিয়েছে। এদিকে আগরতলায় বাংলাদেশের দূতাবাসে হামলার ঘটনায় 3 পুলিশ কর্মকর্তা বরখাস্ত, আটক 7। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে উগ্র হিন্দুত্ববাদীদের হামলার ঘটনায় 7 ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ। এছাড়া হাইকমিশনে হামলার দায়িত্বের অবহেলায় দায়ে পুলিশের 3 কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে গতকাল আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের প্রাঙ্গণে ঢুকে হামলা চালায় উগ্র হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সংঘর্ষ সমিতি। ভাঙচুরের পাশাপাশি জাতীয় পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলে তারা। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে এনই এক প্রতিবেদনে বলেছে, সোমবার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের প্রাঙ্গণে উগ্র হিন্দুত্ববাদীদের হামলা এবং প্রতিবেশী দেশের জাতীয় পতাকা অপমানের ঘটনায় ত্রিপুরার পুলিশ তাদের 3 জনকে এবং সাব ইন্সপেক্টরকে বরখাস্ত করেছে এবং দায়িত্ব অবহেলার অভিযোগে পুলিশের সদর দপ্তরের একজন উপ পুলিশ সুপারকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে 7 জন ভারতীয়কে গ্রেফতার করা হয়েছে। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের সামনে বিশ্ব হিন্দু পরিষদ, সহযোগী সংঘর্ষ সংগঠন হিন্দু সংঘর্ষ সমিতির অবস্থান কর্মসূচি সহ ব্যাপক বিক্ষোভের আয়োজন করে। এ সময় বিক্ষোভকারীরা বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের বিরুদ্ধে কথিত নিপীড়নের নিন্দা এবং ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবির নামে সেখানে তাণ্ডব চালায়।